আসসালামু আলাইকুম। শুভ বিকাল। আমার শুভেচ্ছা নওগাঁর সমস্ত অতিথিবৃন্দকে। আমি আজকে খুব খুশি হয়েছি সভার সভাপতি জনাব আহসান সাইদ। ওনার সম্বন্ধে আমার তেমন বেশি ধারণা নেই, কিন্তু আমার একটা স্ত্রী এখনো মনে আছে ওনার আব্বার কথা। নওগাঁর প্রথম MBBS, এবং আমরা তো স্কুলের ছাত্র। আমরা অত্যন্ত খুশি হয়েছিলাম সেই সময় ঘটনা মনে করি। প্রধান অতিথি নওগাঁ জেলার প্রিন্স হাজি ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম, উনি উপস্থিত আছেন দেখে আমি খুব খুশি হয়েছি। উনি আমাদের এই কাজের জন্য সহায়তা করেন। ওনাদের শুরুতে আমি ধন্যবাদ কথা শুনেছি। আজকে উপস্থিত থেকে ওনার সঙ্গে পরিচয় অনেক খুশি হতাম। একুশে পরিষদ থেকে আমাকে সম্মানিত করেছেন, যার জন্য ওনার প্রতি রইল আমার ধন্যবাদ। তাছাড়া এখানে উপস্থিত আছেন বিভিন্ন লোকজন, সবাইকে আগে দেখতে পাচ্ছি না, সবার নাম দেওয়া সুযোগ নয়। তবে আমি জেনেছি যে একুশে পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা আল নিয়মিত রাসেল সাহেব উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন। সবার প্রতি আমার শুভেচ্ছা জানাবো। আমার ছোট ভাই শামীম আসাদ জেলাকেও আমি শুভেচ্ছা দিচ্ছি, উনিও এখানে উপস্থিত আছেন। পরে আমাদের ব্যাপার নয়, তবে সবাই বললেন যে না, আপনার সঙ্গে হাইব্রিড হলেও আপনার কিছু কথা শোনা দরকার। আর একটু শুভেচ্ছা বাণী দিতে গিয়ে তো আমাকে এত কিছু হিস্ট্রি বলা সম্ভব নয়। তারপরেও সবাই জন্য শর্ট করে একটু ডাইরেক্ট আমার মধ্যে থেকে শুনলে শুরুটা হয়। তো আপনারা তো জানেন যে আমি অ্যাকচুয়ালি ক্যালসিয়াম বিশেষজ্ঞ মেডিকেল ফিজিসিস্ট। বাংলাদেশে অনেকদিন ধরেই কাজ করছি, সে 80 দশক থেকে। এবং ক্যান্সার প্রফেশনে সরাসরি 3 ব্যক্তি যারা চিকিৎসায় যুক্ত থাকেন, তাদের একজন হচ্ছে মেডিকেল ফিজিসিস্ট, এবং সেটা বাংলাদেশে ছিল না। আমি ভাগ্যক্রমে যেটা আমি প্রথমে স্টার্ট করেছিলাম, তখন সব ডাক্তার আর টেকনিশিয়ানরা কাজ করতো। এই জন্য আমি ভাগ্যবান, আমি বলতেই হবে যে ঐতিহাসিকভাবে এই কাজের সঙ্গে আমি সম্পর্ক থেকে পারি। কিন্তু আমি প্রথম থেকেও চেষ্টা করেছি যে শুধু এই কাজ নয়, এর পাশাপাশি গ্রাম এলাকায় মফস্বল শহরে কিছু করা যায় কিনা। তখন আমি যখন আসলাম আমার বাবা মার থেকে আমি, তখন গ্রামের লোকেরা আমাকে বললো যে এখানে একটা মেয়েদের স্কুল করা দরকার, কারণ মেয়েদের স্কুল না হলে মেয়েরা নওগাঁ পর্যন্ত সন্তান পর্যন্ত করতে পারে না। তুমি একটা স্কুল করে দাও, কারণ এই মেয়েদের অতি কম বয়সে বিয়ে হবে না। তো শুনে আস ধরাম যে একটা তখন কাজ করতে পারো। তখন 1999 সালের 17ই ডিসেম্বর আমার এখন মনে আছে, আমার পকেট থেকে আর গ্রামবাসীর বাঁশ এবং টিন কিনে আমরা একটা টিনের ঘরে এটা স্টার্ট করি। এটা এসেছিল 17ই ডিসেম্বর 1999 সালে। তো সেই স্কুলটা এখন সরকারি সহায়তায় সমস্ত কিছু বলা আমার পক্ষে সম্পূর্ণ সময় নয়। এরপরে 2004 সালে সবাই বলল যে সঙ্গে সঙ্গে একটা প্রাইমারি স্কুল গঠন করা দরকার। সেই স্কুলটাও আমরা তখন 2004 সালে করলাম, যেটা এখন সরকারিভাবে নেওয়া হয়েছে। এবং আমি সবসময় চাইতাম যে বাংলাদেশের শিক্ষা এবং স্বাস্থ্যের অবদান রাখতে পারি। শিক্ষার ব্যাপারে তো একটা ছোট্ট কাজ হলো। এরপরে 2007 সালে আমি আমার ফ্যামিলি নিয়ে গিয়ে এবং আমার কিছু জার্মান ছিল, আমরা সেখানে মাও শিশু সেন্টার গঠন এবং ভিত্তি স্থাপন করলাম ওই গ্রামকে। মাও শিশু এর দায়িত্ব নেওয়ার জন্য আমি তো বিভিন্ন লোককে খুঁজেছিলাম, তখন কেউ করবে কিনা। শিশু তো আমার ছোট বোন, তার তখন কোনো চাকরি ছিল না, সিনিয়র তার বক্ত হয়েছে, কে বললো তোকেই দায়িত্ব দাও। তখন নাইসকে এই দায়িত্বটা হলো। নাইস আমাকে বললো যে আপনি এটা তো মাও শিশু রেজিস্টার করলে তো আমরা অন্য কোনো কাজ করতে পারবো না। তাই আমি একটা এনজিও করি, এই মাও শিশু আপনার যে স্বপ্ন সেটাতে আমি কাজ করতে পারবো এবং আমি অন্য কাজ করতে পারবো। তখন সে তখন আমি একটা সংস্থা গঠন করেছিল এবং তার থ্রুতে আমি এখান থেকে সেটা সহায়তা করি করে মাও শিশু গঠন করা হয়। 2018 সালে যখন নাইস মারা গেল, তখন এটা বন্ধ এবং তারপরে তো করোনা আসে। করোনা আসার পরে তো আমরা এটা বন্ধই থাকে। ভালো করে বলবেন
এবং আমরা যে ক্যান্সারের বিরুদ্ধে যেটা কাজ করছে সেটা ক্ষুদ্র কাজ, কিন্তু একটা মহান কাজ হবে যেটা আমরা নওগাঁ ডিস্ট্রিক্টে এটা প্রতিষ্ঠা করতে পারি। এই কাজটা হচ্ছে কি যে ক্যান্সারের পেশেন্টের সংখ্যা কমানো, আর যারা চিকিৎসার সঙ্গে সংযুক্ত এদেরকে ভালো করে ট্রেনিং দেওয়া, এই দুটো কাজে আমরা করতে চাই। তো ক্যান্সারের সংখ্যা কীভাবে আপনি কমাবেন? বাংলাদেশ যেখানে মানুষের এক্সপেন্স নাই এবং সেখানে যদি কোনো মানুষের ক্যান্সার হয়, এমনকি মধ্যবিত্ত পর্যন্ত নিঃস্ব হয়ে যায়, তাহলে প্রথম থেকে আমাদের করতে হবে কি যে ক্যান্সারকে ধরতে হবে এবং কোন ইন্ডিকেশন এগুলো সব কিছু জেনে যদি আমরা একে প্রথম থেকে আমরা চিকিৎসা দিতে পারি, তাহলে কোন টাকা দিয়ে এটা সম্ভব। এবং সেটাই আমরা এই রহিবাবু নিজে করতে চাচ্ছি এবং করিও আমরা। এবং সেটা হচ্ছে সচেতনতামূলক কাজ করার পরে ক্যান্সারের সংখ্যা কমানো। এবং WHO একটা রিপোর্টই আছে যেখানে আপনি যদি সত্যিকারভাবে এই কাজগুলো বিভিন্ন গাইডলাইন্সে করেন, ক্যান্সার পেশেন্টের 70% কমে যাবে। আর দ্বিতীয়ত আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে ওই ক্যান্সারের সঙ্গে যুক্ত এই 3 প্রফেশনকে আমরা ট্রেনিং দিই, এবং সেটা শুধু আমাদের বাংলাদেশে নয়, সাউথ এশিয়াতে। এটাই আমাদের কাজ। এখন আরও বলুন যে আগে মা ও শিশু চালাতো, আপনাদের সহায়তা অত্যন্ত দরকার। আপনারা যে আজকে এইভাবে এখানে উপস্থিত হয়েছেন এবং একে সহায়তা দেওয়ার জন্য, সেটা মেন্টালিটি হোক, আপনাদের উপস্থিতি হোক, আমি এত খুশি হয়েছি বলার মতো না। সেই জন্য এটাকে যারা অর্গানাইজ করছে, আমিও এর সঙ্গে ছিলাম, কিন্তু যারা অর্গানাইজ করে তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এটা খুব সাফল্য হোক এই কামনাই করি। নওগাঁতে আসলে দেখা হবে। আমি নওগাঁই সন্তান, নওগাঁ কেবি স্কুলে আমি পড়াশোনা করেছি। 68 সালে ম্যাট্রিক পাস করেছিলাম। তারপর বুয়েটে বুয়েটে রাজশাহী কলেজে পাস করে তারপর বুয়েটে ভর্তি হই, এবং বুয়েট থেকে আমি জার্মান স্কলারশিপ পেয়ে স্বাধীনতার পরে প্রথম ব্যাচের স্কলারশিপ আমার ভাগ্য হয়েছিল, সেই স্কলারশিপে আমি আর জার্মান পেয়েছি। এবং এতদূর এই সমস্ত ঘটনার জন্য আমি বুঝতে পেরেছি আপনাদের দোয়ায়, সহযোগিতায়। নওগাঁ সবসময় আমার প্রাণী থাকবে, এবং সেই জন্যই আমি নওগাঁতে কাজ করতে পারছি। যদি আমার এই অভিজ্ঞতা আপনারা কাজে লাগাতে পারেন এবং সহযোগিতা করেন, আমার এই শেষ বয়সে আসে আমি নওগাঁর জন্য কিছু করে যেতে চাই। অনেক অনেক ধন্যবাদ। আমি আর বাড়াতে চাই না, ছোট্ট একটা কথা বলতে গিয়ে আমাকে কয়েক মিনিট কথা বলতে হলো। সবাইকে ধন্যবাদ এবং সবার সহায়তা কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ। অত্যন্ত আনন্দিত যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের দিয়েছেন। আমি স্বাগত ভাষণের জন্য আমরা আমাদের এই আলোভুবন ট্রাস্টের যে এই পল্লী স্বাস্থ্য প্রকল্প রহিমাবনী স্বাস্থ্য সেবা কেন্দ্র, আমি এখন আমি মোহাম্মদ নুরুন নবীকে ছোট্ট করে কিছু বলার জন্য অনুরোধ করব। প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি ম্যাডাম আমাকে এরকম একটা পরিবেশে কথা বলে দেওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য। তার সাথে সাথে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত প্রজ্ঞাময় মানুষদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, সেই জন্য আমি আমার বক্তব্যটাকে সংক্ষিপ্ত করতে চাচ্ছি। আমি রহিমাবনী স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে আছি এখন। আমাদের স্বাস্থ্যসেবা কেন্দ্রে মেডিসিন বিভাগ চালু রয়েছে, গাইনিক বিভাগ চালু রয়েছে, তার পাশাপাশি আমরা আলট্রাসাউন্ডোগ্রাফি করি, তার পাশাপাশি আমাদের ইসিজি রয়েছে এবং ফিজিওথেরাপি সেবা রয়েছে এবং আমাদের একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। ইতিমধ্যেই আমাদের ফিজিওথেরাপিতে আমরা খুব নাম করেছি এবং আমরা খুব নামমাত্র টাকা রাখছি আমাদের এই ফিজিওথেরাপির আর কি। তো আমাদের স্বাস্থ্যসেবা কেন্দ্রে আমরা আরও কিছু কাজ করে আসছি বিগত সময় থেকে। আমরা ভায়ার কাজ, যেটা জরায়ু ক্যান্সারের কাজ আছে, সেটা আমরা ফ্রিতে করে আসছি। ইভেন আমাদের কিছুদিন পরেও একটা প্রোগ্রাম আছে যেটা আমরা করব। এর পাশাপাশি আমাদের সেন্টারে ইপিএস সেন্টারটিও চালু রয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে আমাদের ডায়াগনস্টিকের সকল টেস্ট এবং সকল রিপোর্টকে প্রোভাইড করার জন্য। আমরা আমাদের টেস্ট করার জন্য আমরা যে রিয়েজেন্টগুলো ব্যবহার করি সেগুলো সব কিছুই হিউম্যান রিয়েজেন্ট ব্যবহার করা হয়, এবং আমাদের মেশিন যেগুলো আছে সেগুলোও জার্মানির হিউম্যান কোম্পানির আর কি মেশিনগুলো, যেন আমাদের রিপোর্টের মান ঠিক থাকে এবং আমরা ভালো রিপোর্ট দিতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের এই মেশিনগুলো এখানে নিয়ে আসা। তো আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি।
থেরাপিস্ট আমাদের অ্যাডভোকেট শামীম আসাদ বেলাল সাহেবকে একটু ফুল দিয়ে দেওয়ার জন্য। অ্যাডভোকেট আব্দুল বারী স্যারকে আমি আমি এবং বৃন্দাবনী স্বাস্থ্যসেবা এবং আলোভবন ট্রাস্টের কিছু ডকুমেন্টারি আমাদের কাছে বিলিয়ে দিচ্ছে নবী, রবিন, রাব্বি, মরিয়ম। কাগজগুলো ক্যান্সার নয় আতঙ্ক, এটা দুটো জিনিস আমরা চাই। যেমন আজকে আমরা যদি বলি যে আমরা সচেতন নাগরিক, এটা নাগরিকের আমরা যখন তার মানে দেশের সুষ্ঠু সমাজ ব্যবস্থা সম্বন্ধে আমরা জানি, ঠিক তেমনি আমরা যদি বলি ক্যান্সার সম্পর্কে সচেতনতা, তার মানে ক্যান্সারের কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে প্রতিরোধ করা যায়, এটা যদি আমরা আগে জানতে পারি সেটা জানিয়ে করতে পারি। প্রতিরোধ যেটাকে আমরা প্রিভেনশন বলি এবং প্রাইমারি ট্রিটমেন্ট যেটাকে বলি। এখন আমরা কিন্তু সবাই ক্যান্সারের নাম শুনেছি, কিন্তু আসলে কি এটা কিন্তু একটা ছোট্ট, আমরা এখানে সবাই বায়োলজিতে ছোটবেলায় পড়েছি মাইটোসিস মিওসিস, এবং আমরা এখানে যে সবাই বসে আছি সবার কোষ কিন্তু বিভাজন হচ্ছে, সবার কারোর কোষ থেমে নেই, এবং প্রত্যেকটা অঙ্গে আমাদের মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ আছে প্রত্যেকটা কোষ বিভাজন হচ্ছে। কিন্তু এখানে বিভাজনের প্রক্রিয়া আমরা দুটো নাম সবাই ছোটবেলা থেকে শিখেছি, একটা সেল ভেঙে দুটো হচ্ছে এবং সেক্স সেল ভেঙে চারটা হচ্ছে। এই দুটার জায়গায় যদি এক্সপোনেনশিয়াল হারে বাড়ে, অর্থাৎ 8টা 16টা 32টা এইভাবে যদি বাড়তে থাকে সেটাই ক্যান্সার। তার মানে সেল কিন্তু নিজের দেহের নিজস্ব সেলই কিন্তু বাড়ছে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বাড়ছে। এই বাড়াটা হচ্ছে, আমরা একটা সোয়েলিং হলেই ভয় পাই, কিন্তু এই বাড়াটা কোনোটাকে আমরা বলি হচ্ছে ভালো বাড়া, যেটাকে আমরা আমাদের ডাক্তারি টার্মে বলি বিনাইন, একটা বলি খারাপ বাড়া, তার মানে ম্যালিগনেন্ট বলি। কিন্তু এই বাড়াটা সবার হচ্ছে। মনে করেন আমি যখন একটা প্রোডাকশন করতে যাই একটা ফ্যাক্টরিতে, তখন কিন্তু অনেক প্রোডাকশনের মধ্যেও কিছু কিন্তু ভুল হয়, যেমন গার্মেন্টসের সব কাপড় কিন্তু ভালো হয় না, কিছু কিছু ছেঁড়া হয়, কিছু হয়। ঠিক আমাদের যখন শরীরে মাইটোসিস হচ্ছে তখন কিছু সেল কিন্তু খারাপভাবে তৈরি হচ্ছে, এবং এই খারাপ সেলগুলো কিন্তু আমাদের সবার শরীরে আছে। এই সেলটা যদি কোনোভাবে উত্তেজিত হয়, অর্থাৎ স্টিমুলেটেড হয়, যেমন বায়ু দূষণ, খারাপ খাবার, আমরা যেটাকে বলি যে জাঙ্ক ফুড যেটা বলে, যদি আমরা এই যে ফুডগুলা সহজে পচন ধরায়, যে ফুডগুলো আমাদের শরীরে কোলেস্টেরল জমায়, এগুলো যদি আমরা খেতে থাকি, কোনো কারণে যদি এই সেলগুলা স্টিমুলেটেড হয় তখনই এটা ক্যান্সার হয়। তার মানে দেহে কোষের ভিতরেই আমাদের সেলগুলো আছে, চুপচাপ আছে, যদি কোনো কারণে এটাকে স্টিমুলেটেড হয় তখনই আমরা এটাকে ক্যান্সার বলি। বিশ্ব ক্যান্সারের বোঝা কিন্তু প্রায় পুরা পৃথিবীতে 2 কোটির মতো প্রতি বছর নতুন রোগী হচ্ছে, আর 97 লাখ, প্রায় দেখতে পাচ্ছেন নিয়ার 1 কোটির মধ্যে, মানে 50%-এর লেস দ্যান 50%ই মারা যাচ্ছে। আর আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাই সবসময় বলে যে কমপক্ষে 5 বছর বেঁচে থাকবে, কিন্তু আমরা অনেক রোগী দেখেছি যারা আরো অনেক বছর বেঁচে থাকে অনেক খারাপ ক্যান্সারে। কারণ হচ্ছে শুধুমাত্র তাদের ইমিউন সিস্টেমটাকে, অর্থাৎ এই যে শরীরে যে ভিতরে ক্ষতিটা হচ্ছে সেটা আমরা ক্ষতি করতে দিব না। কিভাবে? শুধুমাত্র ইমিউনিটি বাড়ায়, অর্থাৎ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে। এখানে আমরা স্ট্যাটিস্টিক্স, এখানে পুরোটাতে যাব না, আমাদের বাংলাদেশ হচ্ছে এখানে। সো এখানে দেখেন আমাদের পার মিলিয়নে ঘনত্বগুলো দেখিয়েছে 112 থেকে 106 এর মতো, এবং এই যে অন্যান্য দেশে কিন্তু ক্যান্সার অনেক বেশি, দেখেন ইউরোপ আমেরিকা দেশগুলোতে ব্লুগুলোতে প্রায় 274 এর মতো পার মিলিয়নে হয়, এখানে ক্যান্সারের রেট কিন্তু অনেক বেশি।
কিন্তু আমাদের দেশে যদি এখন 18 কোটি মানুষ, এটা 2022 সালের স্ট্যাটিস্টিক্স, প্রায় 1.5 লাখের বেশি মানুষ নতুন রোগী হচ্ছে এবং মৃত্যু হচ্ছে 1,15,000-এর মতো। তার মানে আপনি বুঝতে পারছেন প্রায় 50%-এর মতোই মানুষ কিন্তু মারা যাচ্ছে। এবং আমরা যদি নওগাঁ রাজশাহী বিভাগে পড়ি, সেখানে কিন্তু কম ডেনসিটি না, এখানে হচ্ছে আপনার ক্যান্সার রোগীর সংখ্যা আনুপাতিক হারে 145.2। সবচেয়ে বেশি হচ্ছে খুলনার দিকে এবং চট্টগ্রামের দিকে। এখন এটা থেকে আপনাদের শুধু বুঝাতে চাচ্ছি, আপনারা দেখেন মেরুন কালারের যেটা, সেটা হচ্ছে আমাদের দেশের মতো কান্ট্রি, লো মিডল ইনকাম কান্ট্রি, মধ্যম আয়ের দেশগুলো এবং নিম্ন আয়ের দেশগুলো। আর নিচের যেগুলো আপনারা হালকা সবুজ দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে উচ্চ মধ্যম আয়ের কান্ট্রি। এগুলোতে দেখেন স্ট্যাটিস্টিক্স আছে বাই দ্য ইয়ার অফ 2030 বাড়েনি, কিন্তু মধ্যম আয়ের দেশগুলোতে দেখেন 42% বেড়ে গেছে। শুধুমাত্র প্রিভেনশন এবং স্ক্রিনিং নেই। শুধুমাত্র প্রিভেনশন এবং স্ক্রিনিং না থাকলে এইভাবে পারবে। কোভিড আপনারা ভ্যাকসিন দিয়ে করতে পারবেন, কিন্তু ক্যান্সার ভ্যাকসিন দিয়ে হবে না। আপনারা শুনেছেন যে কোরিয়া, চীন বিভিন্ন দেশে তৈরি করার চেষ্টা করছে, কিন্তু ক্যান্সার বিভিন্ন অঙ্গে হয়, এক একটা অঙ্গের জন্য কিন্তু এক এক রকম ভ্যাকসিন কাজ করবে। আমরা কেন আজকে শুধু বলছি সচেতনতা এবং প্রতিরোধ? কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হাসপাতালে যখন কাজ করি তখন দেখি সবাই আসে লাস্ট স্টেজে। আর আপনারা এখন পেপারে দেখেছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে এক একটা রুগীকে প্রায় 1.5 বছর ওয়েট করতে হচ্ছে। আমি জানি না আপনারা হয়তো অনেকে দেখেছেন। তো 1.5 বছর ওয়েট করা ট্রিটমেন্টের জন্য, বুঝছেন, মানে ফার্স্ট স্টেজে রুগী চলে যাবে একদম ফোর্থ স্টেজে। এত রোগীর বোঝা দিনে দিনে বাড়ছে। আমাদের ডাক্তারদেরও দোষ নেই, আমাদের হসপিটালেরও দোষ নেই, তারা এত বোঝা নিতে পারছে না। কারণ হচ্ছে আমরা অসচেতন নাগরিক, এই একটা কারণেই হচ্ছে এটা। এবং যখন এটা হয়, এখন যদি আপনাকে বলি যে আপনার তো কোনোদিন কোনো টেস্ট করেন নাই, আপনার শারীরিক অবস্থা কি, আপনি একটু স্ক্রিনিং করেন, তখন আমরা বলি যে না, এখন কিছুই তো সমস্যা নেই, কেন খরচ করতে যাব। তারপর যখন শেষ পর্যায়ে আসে, তখন যখন এত টাকা হয়, বলে এত টাকা নেবেন ভাই, কারণ এই মেশিনগুলোর দাম হচ্ছে 30 কোটি, 20 কোটি, 45 কোটি, অনেক মিলিয়ন বিলিয়ন ডলারের মেশিন। এবং এখান থেকে যে রেটা বের হয়, একটা সেল একদম আপনারা যুদ্ধ যেটা দেখছেন তার চেয়েও বেশি মিলিয়ন ভোল্ট বের হয়, যেটা সেলকে মেরে ফেলে। এই জন্য আমাদের কিন্তু এই জিনিসটা বুঝতে হবে এবং এই নওগাঁবাসীকেও বুঝতে হবে। বাংলাদেশের 80% মানুষ হচ্ছে দরিদ্র, স্বল্প মূল্যে জীবনযাপন করে। এনারা যদি আপনারা না বুঝেন, যতই আপনারা বলেন ধানের চাল খাই, সবকিছু খাই, কিন্তু বায়ু দূষণ যে হারে বেড়েছে, ইট ভাটা যে হারে বেড়েছে, চালের যে ভাটাগুলো হচ্ছে, এখান থেকে যে দূষণ, আপনি বোঝা, চিকিৎসা বোঝা নেওয়া কঠিন হয়ে যাবে। এখানে সিভিল সার্জন স্যার আছেন, উনি আরো ভালো এটা বলতে পারবেন। উনি প্রতিদিন হয়তো অনেক ফোন পান, আমাকে একটা সিট দেন, আমাকে একটা সিট দেন, ডিরেক্টররা পাগল হয়ে গেছে, আমাকে একটা সিট দেন। ক্যান্সার বেশি হচ্ছে। আমি কিছু ক্যান্সারের ছোট্ট করে কিছু কথা বলবো, কারণ আপনারা যদি এটা দেখেন তাহলে একটু সচেতন হবেন। ক্যান্সার আক্রান্ত পুরুষ পরিসংখ্যান আমাদের দেশে এই মুহূর্তে ইসোফেগাস, হেড নেক ক্যান্সার আমরা যেটাকে বলি, মাথা, মুখ, গলা, গহ্বর, মানে পুরো মাথার, এবং লাং ক্যান্সার হচ্ছে সবচেয়ে বেশি। আমি পুরো লাইন টু লাইন বলবো না, প্রায় 35% হচ্ছে আপনার মুখ ও গলার ক্যান্সার। এবং এই ক্যান্সারে দেখেন, আমরা যদি বলি, সবাই আমরা বলি তামাক খাবেন না, বিড়ি খাবেন না, অনেক কিছুই বলি, আমার তো কিছু হলো না, অনেকে কিন্তু আবার এটাও বলে। কারণ আপনাদের দুটো জিনিস হচ্ছে, ইনটেক ইকুয়ালস টু আউটপুট। অর্থাৎ আপনি যদি আবার ইমিউনিটিটার দিকে খেয়াল রাখেন, তখন হয়তো আপনার সেটা সেই পর্যায়ে যাবে না। সবসময় খেয়াল রাখবেন, যে কোনো ক্ষত যদি 3 মাসের বেশি স্থায়িত্ব হয়, সেটা যদি দাঁতও হয়, দাঁতেরও কোনো জিনিস, কারণ দাঁতের ভিতর থেকে মুখ গহ্বরের ভিতর দিয়ে চলে যায়, কোনো ক্ষত দাঁতে, মুখে, আমাদের কোষে, আমাদের গাম যেগুলোকে বলি, জিভায় যেগুলো, যে কোনো ক্ষত যদি দেখেন ভালো হচ্ছে না, 3 মাসের বেশি স্থায়ী হয়েছে, তখনই আপনাদেরকে এটা টেস্ট করতে হবে।
এবং এটা সাধারণত আমরা 50 বছরের বেশি যারা সেই ধরনের রোগী আমরা বেশি পাই। জেনেটিক হিস্ট্রি অবশ্যই আছে, জেনেটিক হিস্ট্রি একটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, এবং ভিটামিনের অপুষ্টিতে এবং আমাদের যত বয়স হয় তত কিন্তু ইমিউনিটি বেড়ে যায়। অর্থাৎ আপনাদের ভিটামিন ই, ভিটামিন এ দেখবেন সাপ্লিমেন্টারি ভিটামিন খেতে হয়। এই সাপ্লিমেন্টারি ভিটামিন না খেলেও আমাদের শরীরের সেলে অভাবের সৃষ্টি হয়। তার মানে আমরা বলতে পারি এখানে বিভিন্ন স্টেজ দেখিয়েছে, যদি কোনো স্থায়ী ক্ষত থাকে, কোনো রং চেঞ্জ হয়, কোনো অস্বাভাবিক চাকা দেখা হয়, ইভেন যদি আপনার গিলতে অসুবিধা হচ্ছে চিবানোর সময় বা গেলার সময়, তখনই কিন্তু আপনাকে এই সাধারণ লক্ষণগুলো আমরা ক্যান্সারের বলে থাকি। আর বেশিটা আমাদের হয়তো আমাদের এনার্জি দেয়। কার্বোহাইড্রেট ইজ অলওয়েজ গিভিং ইউ এনার্জি। ভাত হচ্ছে কার্বোহাইড্রেট আপনাকে এনার্জি দেয়, কিন্তু আপনার যে বাকি যে জিনিসগুলো আমরা যেটা বলি ভিটামিন, তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিড, তারপর হচ্ছে প্রোটিন, এবং শরীরে যখন 30 বছর 40 বছরের পরে কার্বোহাইড্রেটের চেয়ে প্রোটিন বেশি দরকার হয়, তাহলে আপনার এই সেলগুলো ঠিকমতো বৃদ্ধিপ্রাপ্ত হয় না। এই জন্যই তখন সেলগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে আমরা বার্ধক্যজনিত রোগে পড়ে যাই। এই সুষম খাদ্যটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের 40-50% থাকবে লেস দ্যান কার্বোহাইড্রেট। এখন আমি ফুসফুস ক্যান্সারে আসি। প্রতি বছর আমাদের 15,000 মানুষ মারা যাচ্ছে। 15,000 মানুষ মারা যাচ্ছে, এবং ফুসফুসের ক্যান্সারে আমরা সকল হাসপাতাল থেকে স্ট্যাটিস্টিক্স নিছি। আমি এখন এটা নিয়ে একটা রিসার্চ করতেছি যে ফুসফুসের ক্যান্সারে অর্ধেক মানুষ, আপনারা দেখবেন ম্যাক্সিমাম বয়স্ক মানুষ বলে নিউমোনিয়ায় মারা গেছে। আপনারা খেয়াল করবেন, কিন্তু যদি একটু ভালো করে দেখেন সবাই কিন্তু বলে নিউমোনিয়ায় মারা গেছে। ফুসফুস এমন একটা জিনিস, আপনারা সবসময় কতগুলো জিনিস নিজেরা চিন্তা করবেন। যখন একটা মানুষ অসুস্থ হয়, একটা অ্যাম্বুলেন্স ডাকলে সবার আগে কি দেয়? অক্সিজেন। তার মানে ফুসফুসটা হচ্ছে সবচেয়ে বেশি দুর্বল থাকে। যত বয়স হবে তত কিন্তু ফুসফুসটাই দুর্বলের দিকে যায়, এবং প্রত্যেকটা মানুষ ফুসফুসের জন্যই কিন্তু শেষ পর্যায়ে চলে যায়। এবং ফুসফুসের একটা কতগুলো আমরা যেমন এখান থেকে শিখাই যে আপনাদের ইনহেল এবং এক্সহেলেশন, এখানে আপনাদের সবুজ প্রকৃতি আছে, সুন্দর পরিষ্কার বাতাস আছে, ইনহেল এবং এক্সহেলেশন করতে হবে, এবং সেগুলো নিয়ম আছে। এগুলো যদি আমরা না করতে পারি, ফুসফুসের প্রত্যেকটা যে আমরা অ্যালভিওলাই বা থলি বলি, সেগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে যাবে এবং আমাদের শ্বাস প্রশ্বাসের রেট কমে যাবে। এজন্যই আমরা একটু হাঁটতে গেলে আমাদের একটু টায়ার্ড হয়ে যায় সেই কারণে। এবং ম্যাক্সিমাম বাংলাদেশে 85% রোগী শেষ পর্যায়ে আসে ফুসফুসে ক্যান্সারের জন্য। এটা তো আমরা সবাই জানি যে ধূমপান নন স্মোকিং জোন করে দিছে, কিন্তু যারা ধূমপান করেন তাদের পাশে যদি কোনো অধূমপায়ী ব্যক্তি থাকে তাহলে একই ক্ষতি হবে। ওই বাংলা ভাষায় যে কথা আছে না, অন্যায় যে করে আর অন্যায় যে সবে তবঘৃণা দ্বারে যেন তৃণসম্মত হয়, ঠিক এই ধূমপানের বেলাটাও একইভাবে আসে। আর এটা তো আপনারা এখন জানেন বাংলাদেশ বায়ু দূষণের দিকে অনেক উপরের দিকে রয়েছে, সুতরাং এই দিকে আমাদের সবাইকে সচেতন হতে হবে। যখন দেখবেন সবাই মাস্ক রাখবেন, কোভিড অন্তত আমাদের মাস্ক নেওয়ার শিখিয়েছে। যেখানে দেখবেন যে গাড়ির থেকে বেশি ধুলা বের হচ্ছে, ইটভাটার পাশ থেকে ধুলা বের হচ্ছে, সাথে সাথে মাস্কটা পরে নেবেন। আর বংশগত যদি কারো যে কোনো ক্যান্সারের বংশগত যদি কারো হিস্ট্রি থাকে, আমি আপনাদের রিকোয়েস্ট করবো প্রথম থেকে তাদের স্ক্রিনিং এবং তাদেরকে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করতে হবে। সেখানে আছে পেশাগত ঝুঁকি, বায়ু দূষণ, যানবাহনের ধোঁয়া, নির্মাণ কাজ, কনস্ট্রাকশন বেড়ে গেছে বাংলাদেশে অনেক, সেই জন্য হচ্ছে শিল্প কারখানার কার্যক্রম, এসব কারণে। এইগুলো কতগুলো জিনিস, যেমন দীর্ঘস্থায়ী কাশি, রক্তক্ষরণ, শ্বাসকষ্ট হতে পারে, বুকে ব্যথা হতে পারে, কণ্ঠস্বর, যে কোনো চেঞ্জ হলে আপনারা প্রতিরোধের দিকে যাবেন। এখানে আমরা স্ক্রিনিং বলতে আসলে কি বুঝি? স্ক্রিনিং কিন্তু আসলে জেনারেল, আমরা বলি যে সব হাসপাতালে একটা জেনারেল হেলথ প্যাকেজ পাওয়া যায়। এগুলো কিন্তু একটা সিকোয়েন্সিয়ালি হতে হবে। হয়তো আপনাকে ডাক্তার দিল 20টা 30টা একসাথে করতে না, আপনার যখন কতগুলো পজিটিভ পাবেন তারপরে নেক্সট স্টেপে যাবে। সেটা যদি পজিটিভ পান তাহলে একটা নেক্সট স্টেপে যাবে। কিন্তু আমরা অনেক সময় দেখি যে ডাক্তাররা
বিভিন্ন কারণে অনেক একসাথে টেস্ট দিয়ে দেয়। সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ যাওয়াটা হচ্ছে করণীয়, যেটা আমরা এখানে আমাদের স্টাফদের শিখিয়েছি, ট্রেনিং দিয়েছি বাইরের প্রশিক্ষকদের নিয়ে এসে, যেটা কিভাবে বের করতে হয়, এবং আমরা একটা ফ্লো চার্টও করেছি কোনটার পর আসলে কোনটা করতে হয়। নারীদের ব্যাপারে বলবো, বাসায় সবার নারী আছে, মেয়ে আছে। আমাদের দেশে ব্রেস্ট এবং সার্ভাইকাল ক্যান্সার মানে হু হু করে বাড়া, বুঝছেন? এখন অল্প বয়সী মেয়েরাই কিন্তু আমাদের চেম্বারে আসতেছে তাদের ব্রেস্ট ক্যান্সারের, এবং সাংঘাতিকভাবে এটা মানে বেড়ে যাচ্ছে। 13,000 নতুন রোগী হচ্ছে জরায়ু ক্যান্সার, এবং দেখেন মোর দ্যান 50% মারা যাচ্ছে। এবং আমরা একটা কথা বলি, বিশ্বে প্রতি 2 মিনিটে একজন জরায়ু মুখ ক্যান্সারের মাধ্যমে মহিলা মারা যাচ্ছে। এটা জেনেটিক আছে, হরমোন আছে, বয়স বৃদ্ধি। স্তন ক্যান্সার আপনারা দেখেন, এই পাশে দেখেন জেনেটিক, ডায়াবেটিস, রেডিয়েশন, প্রেগন্যান্সি, ওবেসিটি, হরমোন, এই যে বিভিন্ন এইজগুলো দেখিয়েছে। তাদের সবাইকে এই সময়গুলোতে সাবধানতা অবলম্বন করতে হবে। অতিরিক্ত ওজন একটা কারণ, যারা কায়িক পরিশ্রম করেন না তা সেটা একটা কারণ। কারোর যদি মেনস্ট্রুয়েশনে আর্লি এবং মাসিক যদি দেরি করে হয় বা বন্ধ দেরি করে হয়, তখন আমাদের চিন্তা করতে হবে। সেখানে আপনারা দেখেন পাশে একটা কমলা লেবু দেখাইছে, যে কোনো ধরনের চেঞ্জ, সেটা স্কিনে হতে পারে, কালারে হতে পারে, পিকিং হতে পারে, গর্ত হতে পারে, কুচকে যাওয়া হতে পারে, আকৃতিতে অস্বাভাবিক পরিবর্তন হতে পারে। যে কোনো চেঞ্জ হলে এটা বসে থাকা যাবে না, কোনো ক্রমেই বসে থাকা যাবে না বাসার মধ্যে। এবং এইখানে আমরা বলি, আমরা যেমন এখন প্রত্যেক স্কুলে যেটা করছি, আমরা নওগাঁয় শুরু করেছি, 5টা স্কুলে করেছি, আমরা ঢাকায় করছি। প্রত্যেক মহিলাকে এবং প্রত্যেক মেয়েদেরকে আমরা সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটা শিখিয়ে দিচ্ছি। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন নিজে নিজের স্তন পরীক্ষা করতে পারবে। যদি দেখে কোনো পরিবর্তন, তখন যাবে, এটাকে আমরা বলি ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, অর্থাৎ ডাক্তার করবে। ডাক্তার তখন বলবে আমাকে 2 পদ্ধতিতে যেতে হবে। এটা হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, সবাই সবারটা করতে পারে। এটা ইউটিউবে কিন্তু পুরো পদ্ধতি বলে দেওয়া আছে কিভাবে। তারপর যাবে আপনি ক্লিনিক্যালের পরে আপনাকে করতে হবে আলট্রাসোনোগ্রাফি এবং ম্যামোগ্রাফি। এবং স্ক্রিনিং এর জন্য 30 বছর উপরে সকল মহিলাকে বছরে একবার ম্যামোগ্রাফি করতেই হবে, এটা একদম মাস্ট। এবং বিদেশে এগুলো একদম মাস্ট করে দেওয়াতেই বিদেশে ধরা পড়ে এবং আর্লি এবং 90% কিওর হয়ে যায়। আর আমরা এটা করি না দেখে আমাদের সব শেষ পর্যায়ে আসে। আমি যেগুলো বলতেছি স্যার সব জানেন। এরপর আসছে জরায়ু মুখ ক্যান্সার। 9,000-এর মধ্যে 5,000 জন মানুষ বাংলাদেশে মারা যাচ্ছে প্রতি বছরে। এবং দেখেন এইটা সবচেয়ে বেশি যেটা আমাদের গ্রামে এখনো হচ্ছে, বাল্য বিবাহ। এবং অনেকেই আপনারা ফ্যামিলি প্ল্যানিং এ আছে গ্রামের অনেক মানুষরা, কিন্তু তারা দীর্ঘ একই পদ্ধতি 5 বছরের বেশি ব্যবহার করতেছে। 3 বছরের বেশি ব্যবহার করলে ইট উইল বি রিস্ক ফর দ্য ক্যান্সার। বহু সন্তান এটি, এবং এটি যৌনবাহিত রোগ। বিদেশে কিন্তু এখন নতুন অস্ট্রেলিয়া, কানাডা সব জায়গায় এটা এখন ভ্যাকসিন, আপনারা শুনেছেন ভ্যাকসিন দিচ্ছে, সেটা পুরুষদেরকেও কিন্তু ভ্যাকসিন দিচ্ছে, সেই সাথে মহিলাদেরকেও ভ্যাকসিন দিচ্ছে। সুতরাং যে কোনো অস্বাভাবিক ব্লাড সার্কুলেশন যদি হয়, কোনো স্রাব যদি বের হয়, ব্যথা হয়, পা ফোলা, হাঁটতে পারতেছে না, কোমর ব্যথা, এগুলো হয়তো মনে হচ্ছে ব্যথা, সবাই শুধু ফিজিওথেরাপি ওষুধ নিচ্ছে, কিন্তু আপনি নিজেও জানেন না যে ওখানে আপনাদের ইউটেরাস এবং ওভারি সহ বিশাল চাকার সৃষ্টি হয়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের ক্যান্সারের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, যেটা আমরা শিখাই যে স্যানিটারি প্যাড ব্যবহার করার সময় কিভাবে পরিচ্ছন্নতা থাকতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, এবং স্ক্রিনিং এর অভাব। আমরা আপনাদের বলি, আমরা এখানে আসলে প্রফেসর জাকারিয়া যেহেতু উন্নত দেশে প্রায় 50 বছর আছেন, উনি সবসময় একটা কথাই বলেন যে আমরা হাসপাতাল তৈরি করতে ইচ্ছুক না, আমরা আরো রুগী দেখতে চাই না, আমরা চাই রুগী কমাবে। আপনারা সবাইকে শিখান যে কিভাবে স্ক্রিনিং করে অন্তত প্রথমে একটু করে রোগের প্রভাবটা যেন আস্তে আস্তে আপনাদের নগরবাসীর মধ্যে কমতে থাকে। আমরা এই সামনে 22 তারিখে আমরা বদলগাছি, তারপরে আমরা হাপানিয়া, আরেকটা হচ্ছে আমরা রানীনগরে আমরা করব।
এবং আমাদের সক্ষমতা আমরা আপনাদের বলে রাখি, আমাদের হেলথ মিনিস্ট্রির সাথে এমওইউ আছে, যার মাধ্যমে বাংলাদেশের যে কোনো উপজেলায় আমরা এই কাজটা করতে পারি। আমাদের সেরকম ট্রেন নার্স এবং ট্রেন ডক্টর আছে, এবং আমরা এখন আপনারা জানেন যে ভাইয়া পরীক্ষা সার্জন সিভিল সার্জন স্যার পুরা সদর হাসপাতালে, বাংলাদেশের সকল সদর হাসপাতালে স্ক্রিনিং করেছেন। আমি সবসময় বলি যে হয়তো মানুষ জানতে পারবে না যে কখন আসতে হবে, এটা হচ্ছে আমি বলি পাবলিক অ্যান্ড প্রাইভেট সবাই মিলে একসাথে কাজ করতে হবে। আমরা প্রত্যন্ত অঞ্চলে যে ওদেরকে জানাবো, ওরা সদরে যাবে, বিভিন্ন জায়গায় যে এই কাজগুলো করবে। এই জন্য যারা আনম্যারিড তাদেরকে এখনই ভ্যাকসিন দিবেন। আপনাদের যারা মেয়েরা আছে তাদেরকে বলবো, আমাদের প্রায় 25 মিলিয়ন বাচ্চা আমরা হিসাব করেছি যারা এখনো আনম্যারিড এবং তারা এখনো ভ্যাকসিন পায়নি। এবং আমরা যদি ভায়া করতে থাকি আর এদিকে যদি 25 মিলিয়ন বাচ্চা আবার যদি পজিটিভের দিকে দেখতে থাকে, তাহলে দুটা কোনোটাই লাভ হবে না। এই জন্য দুই দিক থেকে আমাদের কাজ করতে হবে। সরকারের সঙ্গে পদক্ষেপ নেওয়া শুরু করেছে। আর যারা ম্যারিড তাদেরই আমরা শুধু ভায়া করব। বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে এবং সচেতনতা করতে হবে। এটা হচ্ছে একদম জেনারেল। যদি কারোর হঠাৎ করে ওজন কমে যায়, জ্বর আসে আবার চলে যায়, আবার জ্বর আসে, ফুসফুসে কাশি থাকে, আপনার স্বরের কোনো চেঞ্জ হয়ে গেল, গিলতে অসুবিধা হলো, টানা কাশি হলো, অন্তে অনেক সময় দেখবেন কিছুক্ষণ পর পর লুজ মোশন হচ্ছে, বারবার যাচ্ছেন, মনে হচ্ছে যে মেট্রোনিডাজল থেমে গেল, আবার কিছুদিন পর হচ্ছে, এগুলো কোনো সময় ওষুধ খেয়ে থেমে যাচ্ছে আবার হচ্ছে, ওষুধ খেয়ে থেমে যাচ্ছে আবার হচ্ছে, কন্টিনিউয়াসলি ব্লিডিং হচ্ছে, কোনো ক্ষত ভালো হচ্ছে না। এগুলোকে সবসময় আমাদেরকে একটু সচেতন হতে হবে, এগুলোকে ওইভাবে আমাদের চিন্তা করতে হবে। তো ক্যান্সারের 3 ধরনের আছে চিকিৎসা, কিন্তু চিকিৎসা কিন্তু সব মাল্টিডিসিপ্লিনারি, মানে হচ্ছে সব একসাথে হয়। মনে করবেন হয়তো যেখানে হয়েছে সেটা কেটে ফেললো, তার পাশে থেরাপি দিল, তার পাশে আবার কিছু থেরাপি দিল পুরো ব্লাডের সাথে যাচ্ছে, আর কিছু থেরাপি দিল সেটা শুধু টিউমারের কাছে যাচ্ছে। তো টিউমারের কাছে যখন যাচ্ছে সেটাকে আমরা বলি রেডিওথেরাপি, যখন পুরো ব্লাডে চলে যাচ্ছে তখন আমরা বলি কেমোথেরাপি। এবং তখনই কেমোথেরাপি হয় যখন অ্যাডভান্স স্টেজে আমাদের কি বলে টিউমারটা পৌঁছে যায়। সকল ক্যান্সার থেকে বাঁচতে করণীয় হচ্ছে শুধু লাইফস্টাইল। পুরো পৃথিবীতে শুধু বলি লাইফস্টাইল, কায়িক পরিশ্রম, তামাক বর্জন এবং সবচেয়ে বড় হচ্ছে ওজন নিয়ন্ত্রণ। ঠিক আছে, এগুলো আপনারা করবেন। এখানে একদম কাছে আছে, আপনারা দরকার হলে যাচাই করে নেবেন, সব জায়গায় করবেন। আমি সবাইকে বলছি আমার স্টাফদের যে নগরবাসীর জন্য আপনি বিশেষ কনসেশন দিবেন। আমরা চেষ্টা করছি, কারণ কিছুদিন আগে একজন বলছে যে কোন হাসপাতালে ভালো মেশিন নেই, সব হাসপাতালে আছে, কিন্তু ম্যান বিহাইন্ড দ্য মেশিন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমাদের ডায়াগনোসিসেই সমস্যা, ডাক্তাররা সবাই ঠিক আছে, এই ডায়াগনোসিসের জন্য আমাদের সিভিল সার্জন স্যার এবার এসে অনেক ধরনের ব্যবস্থা করেছেন, অনেক নিয়ম কানুন করেছেন, কোয়ালিটি কন্ট্রোল করতে হবে, অনেক কিছু করেছেন। কারণ এই জিনিসটা যদি আমরা ঠিক না হই, আমরা বলতেছি এখানে এটা হয়েছে, অন্য দেশে যে বললো যে না এটা কিছুই হয়নি, এই যে আমাদের মধ্যে একটা দ্বিমত চলে আসছে, এই জিনিসটা আমাদেরকে আরো সূক্ষ্মভাবে ঠিক করতে হবে। পুরো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই কথাই বলছে, লাইফস্টাইল এবং স্ক্রিনিং যদি আমরা বডি করতে পারি তাহলে আমরা 50% ক্যান্সার আমরা প্রতিরোধ করতে পারবো। এবং এটা বলা হয়েছে যে 90% ক্যান্সার প্রাইমারি স্টেজে যদি ডায়াগনোসিস হয় 100% কিওর হয়। ডিজি হেলথ আমাদের স্বাস্থ্য অধিদপ্তর অলরেডি আমাদের ক্যান্সার নিয়ন্ত্রণ কৌশল করেছে, জেলা উপজেলা পর্যায়ে ভায়া এবং ব্রেস্ট এক্সামিনেশন করছে, জাতীয়ভাবে ভ্যাকসিন শুরু হয়েছে এবং উন্নত দেশে স্ক্রিনিং হার 80%, যেখানে আমাদের দেশে অনেক কম, এবং এটা আমাদের বাড়াতে আমরা যা পাচ্ছি সবই জার্মান সহযোগী এবং বাংলাদেশের সহযোগী মাধ্যমে হচ্ছে। এবং এইটার জন্য উনি জার্মান গভর্নমেন্ট থেকে বাংলাদেশে এই ধরনের একটি প্রত্যন্ত অঞ্চলে করার জন্য ফেডারেল ক্রস অফ মেরিট, যেটা বাংলাদেশের জন্য একটি খুবই কি বলবো আমাদের জন্য একটি গর্বের বিষয় এবং গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট বেসামরিক পুরস্কার জার্মান গভর্নমেন্টের, উনি 2023 সালে পেয়েছেন। এবং সেই সাথে উনি হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে, সার্ট থেকে, অনকোলজি ক্লাব থেকে, এবং আমরা যে জিনিসটা করেছি, আমি মেডিকেল ডক্টর হলে আমি মেডিকেল ফিজিক্সে
পড়াশোনা করেছি, যে এই সাবজেক্টটা ছিল না। আমি 22 বছর ধরে আমি এটার উপর আমরা পড়াশোনা করাই, এবং এর বাংলাদেশের সকল হাসপাতাল, আপনি বগুড়ায় যান, আপনি রাজশাহী যান, সবখানে আমাদের ছাত্ররা কাজ করছে। এটা আমাদের কেন্দ্র। আমরা দক্ষিণ এশিয়ায় কাজ করি, পুরো দক্ষিণ এশিয়ায় কাজ করি। কারণ দক্ষিণ এশিয়ায় করার একটা মাত্র কারণ হচ্ছে পুরো পৃথিবী 1/4 পিপল দক্ষিণ এশিয়ায় বাস করে। 85% বৃদ্ধি পাবে শুধু দক্ষিণ এশিয়ায় যদি আমরা কাজ না করি। আপনারা খেয়াল করবেন সাউথ ইস্ট এশিয়া অনেক এগিয়ে গেছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এরা অনেক এগিয়ে গেছে, জাপান, কোরিয়া, চায়নাও এগিয়ে গেছে। শুধু পিছিয়ে আছে 7টি দেশ দক্ষিণ এশিয়া। এই দক্ষিণ এশিয়ায় যদি আমরা স্ট্রং না হতে পারি, আমরা একেবারে দুর্বল হয়ে যাব। এবং এখানে প্রায় 1/4 অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন এখানে বাস করে। আমরা বিভিন্ন কাজ বিভিন্ন জায়গায় করি, বিভিন্ন অঞ্চলে করি। আমি কয়েকটা ছবি দেখাচ্ছি শুধু। আমি একটা ভিডিও চিত্রের মধ্যে আপনাদের এটা দেখাবো। আমরা একটা এডুকেশন সেন্টার করছি। স্যারের কাজ হচ্ছে হেলথ এবং এডুকেশনে। আমরা বিভিন্ন সুবিধা বঞ্চিত মানুষদের আইটি স্কিল, এবং আমাদের সাথে মুসলিম ভাই আছেন, উনি ইংলিশ নিয়ে কাজ করছেন। আমরা হয়তো ভবিষ্যতে একসাথে এই ব্যাপারে কাজ করব। সো ক্যান্সার শুধু একটি রোগ নয়, এটা একটি পরিবারকে পথে বসিয়ে দেয়। সুতরাং আপনারা সবসময় চেষ্টা করবেন, কারণ ক্যান্সার রোগী যখন আমাদের কাছে আসে তখন তাদের কিন্তু সাহায্য দিয়ে শেষ করতে পারবেন না, কারণ এটা সাহায্য দিয়ে শেষ করার মতো না। এটা কোভিড না, এটা অন্য কোনো ইনফেকশন ডিজিজও না। এই জন্য আপনারা মনে রাখবেন কিছু কিছু অসুখ আছে যেটার সচেতনতা এখন থেকে এই মুহূর্ত থেকেই আপনাদের নিতে হবে। এটা আমাদের একটা জাকাত ফান্ড আছে। সবাইকে ধন্যবাদ। আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এটা শেষ করছি।